হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জাকির ইসলাম জারিফ। আমি বর্তমানে পড়াশোনা করছি বোর্ডেক্সে। আচ্ছা আচ্ছা আজকে তোমাদের যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা নদী নৌকার কনসেপ্ট নিয়ে আলোচনা করব। আর হলো কিছু অ্যাডভান্স ম্যাথ এখানে দেখানো হবে, নদী নৌকার কিছু কনসেপচুয়াল ম্যাথ দেখানো হবে। আর পাশাপাশি যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হলো ভেক্টরের উপাংশ বিভাজন, এই কাজ নিয়ে। আচ্ছা, আজকে ভেক্টর ক্লাস কত? আজকে ভেক্টর ক্লাস কত? আজকে হলো ভেক্টর ক্লাস হলো 9। ওকে, আচ্ছা এখন আজকে কনসেপ্ট হলো ফার্স্ট হলো নদী নৌকার কিছু বেসিক ম্যাথ, অ্যাডভান্স ম্যাথ দেখাবো। নদী নৌকার কিছু অ্যাডভান্স ম্যাথ দেখাবো। ওকে, আচ্ছা এখন ফার্স্টে যে একটা ম্যাথ লেখো, কোশ্চেনটা লেখো। ধরো, আচ্ছা দেখো, আচ্ছা একটা নাম দিয়ে শুরু করি তো ভালো হবে। মনে করে লেখা আছে এখানে হলো কামাল। আচ্ছা, কামাল নদী পাড়ি দিচ্ছে সর্বনিম্ন নদী পাড়ি দিচ্ছে কি কোন পথে? প্রথমে সর্বনিম্ন পথে। ওকে, কিন্তু নদী পাড়ি দেওয়ার 1 আওয়ার পর সে ঠিক করলো কি সর্বনিম্ন সময় নদী পাড়ি দিবে। ওকে, আচ্ছা এখানে আগে ইনফরমেশন লিখে নাও যে নদীর প্রস্থ দেওয়া আছে 4 কিলোমিটার, আর কামালের স্রোতের বেগ ধরো 8 কিলোমিটার পার আওয়ার। আর সরি, কামালের বেগ 8 কিলোমিটার পার আওয়ার। আর হলো স্রোতের বেগ ধরো 4 কিলোমিটার পার আওয়ার। ওকে, আচ্ছা এখন আগে কি করবো? আমি ফার্স্টে কি করবা তোমরা? ফার্স্ট তোমাকে নদীর কি করবো? ফার্স্ট তোমার ছবি আঁকবা। যে কনসেপচুয়াল যে কোশ্চেনটা দিছে সেই কনসেপ্ট কি করবা? আগে ছবি আঁকবো। ছবি আঁকে বোঝার চেষ্টা করো, বুঝতে পারছো? আচ্ছা এখন যে কেসগুলি দেখো, আমি ফার্স্ট একটা কাজ করি, ছবিটা আঁকি। ওকে, ছবিটা আঁকলে কি হবে দেখো, সুন্দর মতো আঁকে ছবিটা এঁকে নিই। সাপোজ ধরো এদিক বরাবর একটা ইউ, সে কি করছে? সর্বনিম্ন, দেখো কোশ্চেনটা পড়ো, সর্বনিম্ন পথে আগে
পাড়ি দিচ্ছে, সর্বনিম্ন পথে পাড়ি দিতে তাকে অবশ্যই স্থিরবেগে যাত্রা শুরু করতে হবে। আচ্ছা আচ্ছা, আর মোট যে নদীর প্রস্তরে একটু ওকে, মনে করো সে 1 আওয়ার পর সে এটুকু পর্যন্ত দ্রুত অতিক্রম করছে। আচ্ছা, আমি আগে লিখে নিই, এটা হলো ইউ অর্থাৎ সাঁতারের, এটা হলো স্রোতের বেগ। আচ্ছা, আর বি হলো সে যাত্রা শুরু করতে হবে, আর এটা হলো T1, বুঝতে পারছো? আর এদিক বরাবর সে এটা তার স্রোতের লব্ধি বেগ কাজ করতেছে ডাব্লিউ, ওকে। আর এটুকু পর্যন্ত দূরত্ব কি D1, ওকে। আর মোট যে এই পুরা প্রস্থ যেটা আছে সেটা হলো ডি, বুঝতে পারছো? আর এখান থেকে এটুকু দূরত্ব কি D1, ওকে। আচ্ছা, তাহলে অঙ্কটা আগে বুঝতে পারছো? তাহলে প্রথমে সে কোন পথে অতিক্রম করছে? ইউর সাথে ভি কত কোণে আছে বলো তো? আলফা কোণে আছে। তাহলে আমার আগে টাইম কি দেওয়া আছে দেখো তো, কোশ্চেনে আমাকে কি দেওয়া আছে দেখো তো। কোশ্চেনে দেওয়া আছে কামা নদী পাড়িতে সর্বনিম্ন পথে কি নদী পাড়ি দেওয়ার 1 আওয়ার পর। সে মানে কি, মানে সে এই পথ যাত্রা শুরু করছে সে, আর মোট যে লব্ধি বেগ আছে এই পথে, বুঝতে পারছো? সে 1 আওয়ার ধরে এখান থেকে সাপোজ D1 পথ গেছে 1 আওয়ার ধরে। তো 1 আওয়ার পর সে কী করলো, তার মতামত চেঞ্জ করলো। সে কী করলো, ঠিক করলো সর্বনিম্ন সময় নদী পার দিবে। তার মানে হলো সর্বনিম্ন সময় মানে কি দেখো তো, তাকে কতক্ষণ নদী পার দেওয়া লাগবে। তার মানে হলো সে এই থেকে কী করলো, সেই থেকে যাত্রা শুরু করলো ইউ সাপোজ, আর এখান তার হলো বেগ হলো ভি, ওকে। এবং তার যে লব্ধিটা হবে এটা হলো এদিক বরাবর। আমি তোমার দেখাই, এটা হবে ইউ, এদিক বরাবর কি ভি, আর এদিক বরাবর কি W2, আর এদিক বরাবর W1, ওকে। এখন কাহিনী বুঝো, এটা কোন সময়, সে তোমরা জানো না যে আমি যখন নদী যখন সর্বনিম্ন সময় পাড়ি দেব, তার মানে কি আমাকে অবশ্যই সোজাসুজি লম্বভাবে যাত্রা শুরু করা লাগবে, এবং তার লব্ধি বেগটা ক্রিয়া করবে ঠিক এদিক বরাবর ডাব্লিউ। এই কেসটা কি হয়েছে, সেকেন্ড কেসে দেখো, সেকেন্ড কেসে কি বলছে যে 1 আওয়ার পর সে ঠিক করলো যে সর্বনিম্ন সময় বাড়িয়ে দেবে, বুঝতে পারছো? মানে এখান থেকে তার মতামতটা মানে অ্যাকচুয়ালি চেঞ্জ হয়েছে, এখান থেকে তার মতামতটা কি হয়েছে, অ্যাকচুয়ালি চেঞ্জ হয়েছে। আর এখান থেকে তাহলে আচ্ছা, তা আমরা আর এখান থেকে তার হলো দূরত্ব হলো D2, ওকে। তার মানে হলো আচ্ছা, তার মানে হলো ডি হলো নদীর মোটামুটি সব পুরোপুরি প্রস্থ, নদীর প্রস্থ হলো ডি ইকুয়াল টু D1 প্লাস D2। ডি হলো নদীর প্রস্থ, ওকে। আর D1টা কি দেখো, D1টা কি লেখা আছে যে তুমি যদি সর্বনিম্ন পথে অতিক্রম সর্বনিম্ন সে পথে কি পরিমাণ দ্রুত অতিক্রম করছে, বুঝতে পারছো? সর্বনিম্ন পথে অতিক্রান্ত দূরত্ব কোন বরাবর বলো তো, প্রস্থ বরাবর। আর D2 কি সর্বনিম্ন, দেখো এরপরটা কি কেসটা, এই যে D2 আছে, এই দেখো এই D2টা কি সর্বনিম্ন সময়, বুঝতে পারছো? সর্বনিম্ন সময় অতিক্রান্ত প্রস্থ বরাবর অতিক্রান্ত দূরত্ব, সর্বনিম্ন সময়ে প্রস্থ বরাবর অতিক্রান্ত দূরত্ব, এটুক বুঝছো? আচ্ছা, সমস্যা নেই। এখন যে কেসটা আছে, ফার্স্ট আমার D1 নির্ণয় করবে। D1 আগে কি দেওয়া আছে দেখো তো, T1 দেওয়া আছে, T1 ইকুয়াল টু কি D1 বাই ভি সাইন আলফা। এখন T1টা কি, সে প্রথম যে 1 আওয়ার ধরে যে সর্বনিম্ন পথে যে অতিক্রম করলো এটা হলো D1,
বুঝতে পারছো? এটা হলো কি D1, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই কেসটা কি হবে? D1 এর ক্ষেত্রে আচ্ছা, তার মানে কি T1 দেওয়া আছে 1 আওয়ার, তাই না? 1 আওয়ার আমার D1টা নির্ণয় করা লাগবে। এখানে ভি এর মানটা কত বলো তো? ভি এর মানটা কত? কামালের বেগ হলো 8 কিলোমিটার পার আওয়ার, তাই না? 8 সাইন আলফা, তার মানে D1 ইকুয়াল টু কি, সরি 8 সাইন আলফা। ওকে, এখন আলফা আমি কীভাবে নির্ণয় করবো? আমরা জানি যখন যখন যে সর্বনিম্ন পথ অতিক্রম করবে তখন আলফাটা কী হবে বলো তো? আলফাটা কী হবে? কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। এরকম সূত্র তুমি শিখে আসছো। তাহলে কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি ক্ষেত্রে এখানে ইউ এর মানটা কত বলো তো? ইউ এর মানটা হলো 4 আর ভি এর মানটা কত 8। তার মানে কি সে 120 ডিগ্রি করে যাত্রা শুরু করছে। ওকে, দেখো কাটাটি করে কি আসে? হাফ আসে। মাইনাস হাফ মানে কি 120 ডিগ্রি। ওকে, তার মানে কি এখানে 8 সাইন 120 ডিগ্রি। এখন আমার কি লাগবে? একটু ক্যালকুলেটর লাগবে। আচ্ছা, তারা একটু ওয়েট করো, ক্যালকুলেটর নিয়ে আসে। ক্যালকুলেটর হাতে কাছে। আচ্ছা, এখন যে ম্যাটটা দেখো এখানে কি করছে, তার মানে কি আমার লাগবে 8 সাইন 120। 8 সাইন 120 মানে কি বলো তো? আমার হচ্ছে 4/3। ওকে, কত আসছে? 4/3। আচ্ছা, এটা দেখি ঠিক করি। দাঁড়াও, একটু কাইন্ডলি একটু ওয়েট করো। ওকে, আচ্ছা, তার মানে কি 4/3 আসছে। আচ্ছা, তার মানে কি D1 ইকুয়াল টু 4/3। আচ্ছা, এখন আমার লাগবে D2। তার মানে কি 4/3 কত? 6.92। ওকে, আচ্ছা, একটা কাজ করো, নদীর প্রস্থ একটু 8 কিলোমিটার লেখো। আমি এটা ক্যালকুলেশনটা ভুলেছে, তো নদীর প্রস্থ লেখো 8 কিলোমিটার। নদীর প্রস্থ লেখো, এখানে লেখো 8 কিলোমিটার। ওকে, আচ্ছা, তার মানে এখানে কত হচ্ছে? 6.92 কিলোমিটার। ওকে, আচ্ছা, যদি এমন হতো যে নদীর প্রস্থ আমি ধরলাম হলো সাপোজ, নদীর প্রস্থ ধরো সাপোজ ধরলো 6 কিলোমিটার। ওকে, কিন্তু ওখানে ধরতো 6.92, মানে প্রথম D1 আসছে 6.92। তার মানে কি বলতো? তার মানে কি বলতো? তার মানে হলো সে অলরেডি নদী বা প্রস্থ বরাবর সে দ্রুত অতিক্রম করে ফেলছে। ওকে, বুঝতে পারছো? তার মানে তখন আর সর্বনিম্ন সে সময় আর দ্রুত অতিক্রম করা লাগবে না, সে আগেই নদী প্রস্থ অতিক্রম করে ফেলছে। আচ্ছা, এখন কেসটা কি, আমার নদী প্রস্থ দেওয়া আছে 8 কিলোমিটার, সে D1 দ্রুত অতিক্রম করছে 6.92 কিলোমিটার। আচ্ছা, এখন T2 ধরি। আমরা জানি T2 ইকুয়াল টু কি, D2 বাই ভি সাইন আলফা। ওকে, এখন T2 মানটা কি নির্ণয় করবো? T2 ভি সাইন আলফা। ওকে, আচ্ছা, এখানে আচ্ছা এখানে কামালের বেগ, আচ্ছা এখানে আছে কি, আচ্ছা কোশ্চেন আমি একটু আচ্ছা কোশ্চেন মানে একটু ভুল আছে, তাই না? আচ্ছা, এই তো কোশ্চেন একটু ভুল আছে। এখানে যদি বলে মাঝি বা কামাল নদী পাড়ি দিতে কত সময়
লাগবে। ওকে, আচ্ছা, তাহলে আমার এখান থেকে d1 পেয়ে গেছে এতটুকু। আর তাহলে d2 ডিস্টেন্সে কি বলো তো, d2 কত, 8 মাইনাস 6.92, তার মানে কত আসবে, 1.08। ওকে, 1.08 কিলোমিটার। আচ্ছা, তার মানে d2 ইকুয়াল টু 1.08 কিলোমিটার। ওকে, তাহলে এই লাইনটা কাটো একটু কাইন্ডলি। তাহলে d2 ইকুয়াল, আচ্ছা, তার মানে কি 1.08 কিলোমিটার, b এর মান হলো 8। সাইন আলফা মান কত আমরা জানি, দেখো এখানে আলফা মানটা কত বলো তো, যেহেতু সে এই বিন্দু থেকে সর্বনিম্ন কি করছে, সময় অতিক্রম সর্বনিম্ন সময়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করছে, তার মানে হলো তখন সে লম্ব বরাবর, মানে তার বেগটাই হয়েছে লম্ব বরাবর, আর তখন সে তার লব্ধি বেগটা হবে এদিক বরাবর। ওকে, এবং ইউ আর ভি এর মধ্যকোণ কত বলো তো, আলফা টু কত, 90 ডিগ্রি। ওকে, এটা যদি আলফা 1 ধরো, আলফা টু কত, 90 ডিগ্রি। ওকে, আচ্ছা, এখন যে কেসটা, তার মানে কি 8 সাইন 90 ডিগ্রি, তার মানে কি 1.08/8। ওকে, তার মানে হলো 1.08/8, 0.135 আওয়ার। তার মানে তার মোট সময় লাগছে কত, t1 প্লাস t2, t1 হলো 1 আওয়ার আর 0.135 আওয়ার, তাহলে মোট লাগছে 1.135 আওয়ার। বুঝতে পারছো? আমি অঙ্কটা আবার একটু সামারাইজ করি। এখানে দেখো কোশ্চেনটা কি আছে, কামাল নদী পাড়িয়েছে সর্বনিম্ন পথে। ওকে, কিন্তু নদী পাড়ি দেওয়ার 1 আওয়ার পর সে ঠিক করেছে সর্বনিম্ন সময় নদী পাড়ি দিবে। নদী পৌঁছতে হলো 8 কিলোমিটার, কামালের বেগ হলো 8 কিলোমিটার পার আওয়ার, আর স্রোতের বেগ হলো 4 কিলোমিটার পার আওয়ার। এখন কি করছে কামাল, প্রথমে কি করছে, সে সর্বনিম্ন পথে সে অতিক্রম করবে নদীটা, তার মানে কি সে অবশিষ্ট স্থলক্রমে যাত্রা শুরু করবে, এবং তার এবং তার লব্ধি বেগটা কাজ করবে ঠিক ইউএসএতে 90 ডিগ্রি কোণে। ওকে, ইউএসএতে 90 ডিগ্রি কোণে সে তার লব্ধি বেগটা কাজ করবে। তার মানে এখানে আমার কি লাগবে, এখানে আমার সময় দেওয়া আছে যেহেতু, তার মানে কি আমি সময়ের আগে মানটা বসাবো। ওকে, এখান থেকে আমি আগে বের করবো যে d1 সে আসলে এখান থেকে কতটুকু দূরত্ব গেছে। সাপোজ সে d1 দূরত্বে গেছে, এখন d1 দূরত্বে আমরা অতিক্রম, d1 দূরত্বে আমরা বের করলাম। বের করার পরে কী করলাম, এই যে মোট যে নদীর প্রস্থ আছে ডি, এই ডি থেকে আমরা এই d1টা বিয়োগ করলাম, মানে তার যে বাকি পথ আছে সেটা হল d2, বাকি যে পথ আছে সেটা হল d2, বাকি পথ কতটুকু আছে 1.08 কিলোমিটার। ওকে, এই বাকি পথ অতিক্রম করতে আর কত সময় লাগছে এখন আমরা নির্ণয় করা লাগবে, এটুকু সময় লাগছে 1 আওয়ার। এখন আমি বের করবো যে d2 দূরত্ব অতিক্রম করতে তা আসলে কতটুকু সময় লাগছে। ওকে, আচ্ছা, এখন যে কেসটা, তাহলে d2 আমরা তাহলে d2 মান বসালাম, ভি এম মান বসালাম সাইন কত 90 ডিগ্রি, তাহলে 0.135 আওয়ার, তার মানে কি মোট সময় পেলাম 1 আওয়ার। এটুকু হলো 1 আওয়ার লাগছে, আর এখান থেকে লাগছে কি 0.135 আওয়ার। ওকে, আর এখান থেকে লাগছে 1 আওয়ার। আশা করি তোমরা বুঝতে পারছো অঙ্কটা। ওকে, আচ্ছা, এখন আমরা পরের অঙ্কে যাই। ওকে, কোশ্চেন লেখো, নদীর প্রস্থ ইকুয়াল টু 4 কিলোমিটার, সাঁতারুর বেগ লেখো 8 কিলোমিটার, আর স্রোতের বেগ লেখো 4 কিলোমিটার। ওকে, এখন যে কোশ্চেনটা তোমার করা হলো, আচ্ছা, যদি সাঁতারু আচ্ছা, কোশ্চেনটা দেখতে হবে, তারপরে কাইন্ডলি দাঁড়াও তো, কোশ্চেনটা কি ছিল একটু কাইন্ডলি। আচ্ছা, কোশ্চেনটা ছিল হলো
সাঁতারু স্রোতের সাথে কত কোণে যাত্রা শুরু করলে স্রোতের ঢালে বিপরীত বিন্দু হতে যাত্রা শুরুর বিপরীত বিন্দু হতে মনে করো 2 কিলোমিটার যাত্রা শুরুর বিপরীত বিন্দু হতে 2 কিলোমিটার দূরত্বে সে পৌঁছাবে। তার মানে হলো সাঁতারু স্রোতের সাথে কতক্ষণ যাত্রা শুরু করলে সে স্রোতের ঢালে যাত্রা শুরুর বিপরীত বিন্দু হতে পার বরাবর সে 2 কিলোমিটার দূরত্ব পৌঁছাবে না, কাটো এটা, দূরত্ব অতিক্রম করবে। ওকে, আচ্ছা এখন এই যে কেসটা আছে আমরা আগে ছবিটা রাখি, তাহলে আমরা সহজে বুঝতে পারবো। ফার্স্টে কি সাঁতার বেগ হলো এদিকে, এটা হলো স্রোতের বেগ। এখন কি করছে, সে যাত্রা শুরু ঠিক বিপরীত বিন্দু হতে, আচ্ছা সে কি করলো দেখো, সে এ দেখো এটা একটা পার, সে যাইতে হলো কি দিক বরাবর বলো তো, এ দেখো সে যাইতে হলো ঠিক বিপরীত বিন্দুতে। ওকে, সাপোজ ধরো এটা বিপরীত বিন্দু, কিন্তু আফসোসের বিষয় হলো তার বিপরীত বিন্দু পৌঁছলে তাকে অবশ্যই কোন দিক বরাবর যাতায়াত শুরু করতে হবে, ঠিক এদিক বরাবর। ঠিক কোন দিক বরাবর বলো তো, ঠিক হলো এদিক বরাবর। ওকে, সাপোজ হলো এটা হলো ভি, এটা হলো ইউ। ওকে, আচ্ছা এখন কাহিনী শোনো, এটা ভি এদিক বরাবর আমি কেমে বুঝলাম, কথা হলো যে সে কি করবে, সে যাত্রা শুরু ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাবে, মানে কি সে বিপরীত বিন্দুতে তার লক্ষ্য ছিল ঠিক এই বিন্দু বরাবর পৌঁছানো, বুঝছো, এই বিন্দু বরাবর। কিন্তু আসলে স্রোত যে এদিক বরাবর যাচ্ছে, এই দেখো স্রোত যে যাচ্ছে, স্রোতের ঠেলায় সে কি করলো, সে যাত্রা শুরু ঠিক বিপরীত বিন্দু, এটা সাপোজ ধরো এটা কি এ থেকে সে কি করলো পার বরাবর সে মনে করো 2 কিলোমিটার দ্রুত অতিক্রম করলো। ওকে, তার মানে কি বিন্দু ধরো এটা হলো সি, এটা ধরো সি। ওকে, তা এখান থেকে এটা ডাক টান দাও। ওকে, তার মানে হলো তার আসলে লব্ধি যে বেগটা কাজ করতেছে সেটা হলো এদিক বরাবর। এটা কেন এদিক বরাবর, সে হলো মনে করো যাত্রা শুরু করছে এদিক বরাবর। ওকে, যাত্রা শুরু করছে এদিক বরাবর, তার পৌঁছানো ছিল ঠিক এই দিক বরাবর, কিন্তু সমস্যা হচ্ছে তাকে স্রোত এমন ধাক্কা দিছে, ধাক্কা দেওয়ার ফলে সে পৌঁছালো ঠিক সি বিন্দু বরাবর। ওকে, এখন আমাকে চাইছে স্রোতের সাথে কতটুকু কোণ যাত্রা শুরু করলে, স্রোতের শেষে কতটুকু কোণ যাত্রা শুরু পার বরাবর দ্রুতীয় অতিক্রম করবে, মানে স্রোতের সাথে কতটুকু কোণ যাত্রা শুরু করলে সে ঠিক সি বিন্দুতে যে পৌঁছাবে। ওকে, এখন এই কোশ্চেন শোনো, তার মানে হলো আমাকে আগে কি দেওয়া আছে দেখো তো, পার বরাবর কি দেওয়া আছে, 2 কিলোমিটার দ্রুত দেওয়া আছে, তার মানে কি এটা হলো আমার কি পয়েন্ট, পার বরাবর দ্রুত মানে কি এক্স। এখন বাকি কাজটা আমাকে নিজে সারতে হবে, তাকে সূত্র লেখা ফেলো। আমরা জানি এক্স ইকাল টু ইউ প্লাস বি কজ আলফা ইন্টু ডি বাই বি সাইন আলফা। এখানে এক্স হলো 2 কিলোমিটার। ওকে, এখানে ইউ এর মান হলো 4 আর ভি এর মান হলো 8 কস আলফা। ওকে, আর ডি এর মান কত 4, ভি এর মান হলো 8 সাইন আলফা। ওকে, এখন তার মানে কি এখন আমি
একটা কাজ করি, ক্রস গুণ করে ফেলি, কারণ আলফা মান নির্ণয় করা লাগবে। তার মানে কি 8 দুগুণে 16 সাইন আলফা, ওকে। আর এদিক বাড়বে কি কাজ, 4 4 16 আর 4 8 32 কজ আলফা, ওকে। এখন কাহিনী শোনো, এখন এই যে ম্যাথটাকে আমরা কেমনে সলভ করতে পারি, এই যে ম্যাথটাকে আমরা কীভাবে সলভ করতে পারি, মানে এটা কাহিনী আছে সাইন আলফা কজ আলফা, কিন্তু আমাকে কিন্তু আলফা মান যে কোনো পে করতে হবে। আমরা পূর্ববর্তী যে ক্লাস 19-এর মতো আমরা কী করে দেবো, এদিকে টিকি পয়েন্ট এদিকে হলো আমরা স্কোয়ার করে দেবো, ওকে। স্কোয়ার করে দেবো, স্কোয়ার করে কী হবে, তার মানে কি 16 স্কোয়ার কত বলো তো, 256 নাকি, দেখো তো, নাকি 196, 256, ওকে। তার মানে কি 256 সাইন স্কোয়ার আলফা ইকুয়ালটা কি 6 ইকুয়াল 36, স্কোয়ার সাথে ফালাই দাও, আর 4 32 স্কোয়ার কত 1024 কস স্কোয়ার আলফা প্লাস 2 ইন্টু কত আমার হলো 12 ইন্টু 32, ওকে। তো আমার হলো 384 কজ আলফা, ওকে, 384 কজ আলফা। আচ্ছা, তাহলে সাইন স্কয়ার আলফা থেকে কি লেখা যায়, 1 মাইনাস কস স্কয়ার আলফা, ওকে। 36 প্লাস 1024 কজ স্কয়ার আলফা প্লাস হলো 384 কজ আলফা। আচ্ছা, আমাকে কি করতে হবে, আচ্ছা আমি এটা ভাঙাই, আমরা একটা কাজ করব, আমরা হলো প্রথমে স্কোয়ারকে আগে দেখি কি কি স্কোয়ার আছে, স্কোয়ারকে যোগ করে দিই। স্কোয়ার সাপোজ আমরা কাজ করি, স্কোয়ার এদিকে আনি, তার মানে কি 1024 প্লাস 256 কজ স্কোয়ার আলফা, 1024 প্লাস 256, তার মানে হলো 1280 কস স্কোয়ার আলফা, ওকে। আচ্ছা, প্লাস হলো এদিকে অবশ্য লিখি, প্লাস হলো 384 কজ আলফা, ওকে। এখানে কোনো কজ আলফা নেই, তার মানে 384 কজ আলফায় থাকবে। এখন আসি আমরাতে হলো যে ধ্রুবক, তাই না, তার মানে 36 থেকে আমার কত মাইনাস করতে হবে বলো তো, 256, ওকে। তার মানে কি মাইনাস 220, এক পাশে নিয়ে আসলাম, ওকে। এখন আমারটা ঠিক আমাদের কাজ করো, আমরা কি করব, এই যে পার্টটা আছে আমরা কি করব, সম্পূর্ণ ক্যালকুলেটরের মাধ্যমে নির্ণয় করব। কিন্তু ক্যালকুলেটরে কিন্তু কজ আলফা প্লাস কজ স্কয়ার আলফা প্লাস কজ আলফা এসব মান কিন্তু ক্যালকুলেটরে বসানো যায় না। এক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে সাপোজ আমরা চুপে চুপে পাশেটা ধরে নিই, কীভাবে ধরে নিব, যে কজ আলফা ইকুয়াল টু ধরো এ, ওকে। তার মানে কি 1280 এ স্কোয়ার 384 এ মাইনাস 220 ইকুয়াল টু 0, ওকে। এখন যে কাহিনী দেখো, তার মানে হলো আমরা একটু পরিমাণের ডিগ্রিতে যাই। আচ্ছা, ডিগ্রি যাওয়ার পর সিতে টিপ দিই, ওকে। তার মানে লেখেন 1280, ওকে, 1280 লেখো, আর এতে লেখো 384, আর এতে লেখো কি বলতো মাইনাস 220, ওকে। আচ্ছা, আচ্ছা, এখানে কি কি মান আসছে দেখো তো, একটা আসছে মাইনাস 0.15908, আরেকটা আসছে 0.2908। এখন তাহলে আমরা কি করব, তার মানে কি এ এটার মান এটা, তাই না, তাই এর মান আমরা কি জানি কজ আলফা, এখানে আমরা বসিয়ে আগে আলফা মানটা নির্ণয় করব, ওকে। মাইনাস 0.5908, ওকে। মাইনাস 0.5908, এখানে কত ডিগ্রি কোণ আসছে, 100
26 ডিগ্রি, ওকে। আর এটা হলো কজ ইনভার্স 0.2908, একটা কত, এখানে এখানে এটা মান কত, আলফা মানটা কত বলো তো, কজ ইনভার্স 0.2908, ওকে। এটা মান কত, 73.09 ডিগ্রি, ওকে। আচ্ছা, এখন কাহিনী শোনো যে এখানে দুইটা মান আসছে, ওকে, এখানে দুইটা মান আসছে। আচ্ছা, এটার অ্যান্সারটা আমি একটু পরে দিচ্ছি, একটা ম্যাথ করাবো তখন এটা একটা ম্যাথ করাবো, তখন কি এই কনসেপ্ট ক্লিয়ার হবে। আচ্ছা, আমরা আগে একটা কাজ করি, এই যে লাইনটা আছে এই লাইন থেকে কিন্তু আমরা ডাইরেক্ট একটা আলফা মান নির্ধারণ করতে পারি। কীভাবে, এটা ক্যালকুলেটারের সাহায্যে, ওকে। এটা ক্যালকুলেটারের সাহায্যে কীভাবে করবো, দাঁড়াও আমরা আগে দেখি। 2 ইকুয়াল টু, পুরো বসাবা, 2 ইকুয়াল টু 4 প্লাস 8 কস আলফা, তো এখানে কস এক্স ধরে নেবা, আলফা টিপ দিয়ে। তোমার যদি এই তো দেখো এফ এক্স 91 এক্স থাকে, তুমি কেউ কস আলফা টিপ দিয়ে এক্স ধরে নিবা, মানে আলফার জায়গা, ওকে। ইন্টু দিবা 4/8 সাইন আলফা, আলফা ধরে আবার এক্স টিপ দিবা, তার মানে এটা এক্স আসবে, ওকে। এখন আমরা এক্স মান নির্ণয় করি, এক্স মানটা কত, দাঁড়াও একটু ওয়েট করো। হ্যাঁ, এখান দেওয়া আছে, আমি কি অঙ্ক ভুল করলাম নাকি, 4 প্লাস 8 কস এক্স 4/8 সাইন এক্স ইকুয়াল টু এক্স মান কত 2, তাই না? আচ্ছা, এখানে আসলে কত, তা আমাদের কোনো কিছু ভুল করছে, ওকে। এক্স মান এখানে আসলো আলফা মান কত, দাঁড়াও কারণ একটু, নাইনটি ডিগ্রি, ওকে। তার মানে কি আমরা এখানে আলফা আসবে 90 ডিগ্রি, এখানে কোনো কিছু একটা ভুল হয়েছে, দাঁড়াও একটু দেখতে হবে। 8 × 16 16, আচ্ছা 4 4 16, 4 8 32, আচ্ছা এই তো এই জায়গাটা ভুল করছি। দেখো 4 4 16, আমি লিখলাম 6, এই বেকার এখানে 6 হয়ে গেছে, তাহলে 16 হচ্ছে কত, 256, এই দেখো 16 হচ্ছে কত, 256, তাহলে সব ক্যালকুলেশন ভুল গেছে, তাহলে 2 × 16 × 32, আচ্ছা 2 × 16 × 32, আচ্ছা তাহলে হলো 32 স্কয়ার, 2 × 16 × 32, আচ্ছা এখানে হবে, এখানে হবে 1024 কজ আলফা, ওকে। এখন এখান থেকে আমি 256 কজ আলফা পেলাম, সমস্যা নেই, এখানে এটা কাটা যাবে, এটা কাটা যাবে, 256 হবে, এখানে হবে কত, 1024, ওকে, 1024, এটা কাটা যাবে, আচ্ছা ওকে 256, ওকে। এখন দেখি কি আসে, তার মানে কি 256 কি হয়ে যাবে, এখানে কাটাকাটি হয়ে যাবে, ওকে। আচ্ছা, তাহলে আমরা কজ আলফা আমরা কি করব, তা কজ আলফা একসাথে নিয়ে আসি, তার মানে কি 1024 প্লাস কত
256, ওকে। তখন 1280 কত স্কয়ার আলফা, ঠিক আছে এটা। আর এখানে হলো 1024 কত আলফা, ওকে। কজ আলফা ইকুয়াল টু 0। তাহলে আমরা যেটা পলিমাসের মান নির্ণয় করি 1280 1024 শূন্য, ওকে। এখানে একটা মান আসতেছে, এখানে একটা মান আসতেছে, ধরো এখানে একটা মান আসতেছে -0.8, ওকে। আর একটা মান আসতেছে 0। তার মানে কি কজ এখানে যে 0 মানটা বসায়, cos alpha equal to 0, তা alpha equal to cos inverse 0। cos inverse 0 মানে কি 90 ডিগ্রি, ওকে। যেটা আমার এই ক্যালকুলেশন অ্যান্সারটা মিলে গেছে। কিন্তু এখানে যেটা অ্যান্সার আছে -0.8, আচ্ছা -0.8 যেটা আসছে এখান থেকে আলফা মান আসছে আমার হলো 143.13 ডিগ্রি, ওকে। এখন কাহিনী শোনো, এখন আমরা কোনটা ধরবো। এখন প্রথম কথা হলো ক্যালকুলেশন আমরা যেটা পাইছি 90 ডিগ্রি, এটা আমরা এদিকে ধরে নিব, মানে এটা আমরা এদিকে, এখানে কারেক্ট অ্যান্সার কোনটা, এটা হলো অ্যান্সার এই কোশ্চেনে, এটা অ্যান্সার না। এন্ড প্রশ্ন হলো ভাই এটা কিভাবে অ্যান্সার নেন, আমরা কি এটা কেমনে বুঝবো। এই কনসেপ্ট নিয়ে আমি পরে একটা অঙ্ক দিচ্ছি, সেম এই অঙ্কটা কি করব, তুলে নিব। ওকে, পরে পিছিয়ে যাচ্ছি। আচ্ছা এখন যে কেসটা, এখানে দেখো স্রোতে ঢালনা, আচ্ছা একটু এই পৃষ্ঠে আসো। এখানে একটা কাহিনী বোঝার চেষ্টা করো যে আমরা যে বলছি স্রোতের ঢালে, স্রোতে ঢাল মানে কি, স্রোত ও কিভাবে ঠেলতেছে, নৌকাকে স্রোতে অনুকূল ঠেলতেছে, এটা একটু লিখে রাখো, নোট করে লেখা রাখো, তাহলে বুঝতে পারবো। নোট করে লেখা রাখো যে স্রোতে ঢালে মানে কি, স্রোতে ঢালা মানে হলো স্রোতের অনুকূলে ঠেলছে, ওকে। আচ্ছা যে জিনিসটা এখানে আমরা বুঝলাম, ওকে। এখন আমাদের যে ম্যাথটা আছে এই ম্যাথটা থেকে আমি দেখব যে লেখা আছে যে স্রোতের, এটা মুছে দাও, স্রোতের বিপরীত যাত্রা শুরু করে বিপরীত বিন্দু হতে পার বরাবর, আচ্ছা কত কোণে যাত্রা শুরু করলে যাত্রা শুরু বিপরীত বিন্দু হতে, আচ্ছা এটা একটু কাজ করো, যাত্রা শুরুর বিপরীত বিন্দু হতে স্রোতের বিপরীতে পার বরাবর সে 2 কিলোমিটার দ্রুত অতিক্রম করে। আচ্ছা তার মানে আগে কোশ্চেন ছিল, আচ্ছা আমি আগে ছবিটা আঁকি তাহলে বুঝতে পারবো। ওকে, সাপোজ ধরো এটা হলো ইউ, এটা হলো ভি, ওকে। এখন এটা হলো পার, যাত্রার বিপরীত মনে করে এ, ওকে। সে কি করলো, যাত্রা শুরুর বিপরীত মনে করে সে পৌঁছালো এদিক বরাবর, ওকে।
আর এদিক বরাবর মনে করো ইউ, আর এদিক বরাবর কি ভি। ওকে, সে পৌঁছতে চাইলো এদিক বরাবর, কিন্তু সে স্রোতের বিপরীতে। স্রোতের বিপরীতে মিন্স হলো সে এই যে স্রোতটা আছে, স্রোতের বিপরীতে 2 কিলোমিটার বরাবর। এ দেখো স্রোত হলো এদিক বরাবর। ওকে, আর স্রোতের বিপরীত কোনটা বলো তো? এখান থেকে হলো স্রোতের বিপরীত। ওকে, এখন কাহিনী বুঝতে হবে, ধরো সমস্যা নেই, এখান ধরে ডাক টান দাও। ওকে, সাপোজ এ হলো বিপরীত বিন্দু। ওকে, এখন কাহিনী শোনো। আচ্ছা, লব্ধিটা সমস্যা নেই, এটা বুঝো। ধরো এদিক বরাবর হলো, এটা হলো এক্স, এক্স ইকুয়াল টু 0, মানে পার বরাবর সে 0 অতিক্রম করছে এ বিন্দু, মানে যাত্রা শুরুর বিপরীত বিন্দু হলো এটা এ। আর এখানে পার বরাবর অতিক্রম দূরত্ব কত? এক্স ইকুয়াল টু 0, মানে সে পার বরাবর 0 দূরত্ব অতিক্রম করছে। কিন্তু সে যদি, তুমি যে এটা যদি স্রোতে অনুকূল হয় এদিক বরাবর, তার মানে কি এখান থেকে কি হবে? এক্স ইকুয়াল টু প্লাসের থাকে, মানে এদিক বরাবর কোন ডিস্টেন্স যদি হয় তাহলে এক্স ইকুয়াল টু এক্স প্লাসের থাকবে। আর এদিক বরাবর যদি কোনো ডিস্টেন্স হয় তার মানে কি এখানে মাইনাস এক্স হয়ে থাকবে। বুঝতে পারছো? এখন এটা ধরে তুমি যদি করো, তার মানে কি আমরা পূর্বে ম্যাথে কি বলছে, স্রোতের ঢালে, মানে স্রোত গেছে, সাপোজ স্রোত আমরা হচ্ছে এদিক বরাবর, মানে স্রোতে যদি একটা নৌকা যদি ভাবে ঠেলে, তার মানে কি আমরা তখন ধরে নিয়েছি এক্স ইকুয়াল টু প্লাস এক্স। প্লাস এক্স মিনস হলো, দেখো এক্স ইকুয়াল টু প্লাস এক্স মানে হলো, তখন আমরা যে দূরত্বটা যে 2 কিলোমিটার, তখন আমরা কি ধরে নিয়েছি পূর্ববর্তী ম্যাথে এক্স ইকুয়াল টু প্লাস 2 কিলোমিটার ধরে নিয়েছি। কিন্তু এখানে দেখো ওই সেম ম্যাথটা এখানে লেখা আছে কি, সে স্রোতের বিপরীতে সে পার বরাবর, মানে স্রোতের বিপরীতে মিনস হলো স্রোত হচ্ছে এদিক বরাবর, স্রোত হচ্ছে এদিক বরাবর, আর স্রোতের বিপরীত হলো এদিক বরাবর। ওকে, সে স্রোতের বিপরীত হলো মানে এদিক বরাবর মাইনাস এক্স, মানে স্রোতের বিপরীতে যদি 2 কিলোমিটার অতিক্রম করে তার মানে হলো মাইনাস এক্স ধরো, তার মানে কি এখানে যে ম্যাথটা আছে এখানে এক্স ইকুয়াল টু -2। ওকে, আর পূর্ববর্তী যে ম্যাথটা ছিল সেখানে ছিল এক্স ইকুয়াল টু +2, ওটা স্রোতের ঢালে ছিল, আর স্রোতের বিপরীতে এক্স কে -2। এখন তুমি একটা কাজ করো, আমি একটা কাজ করি তাহলে স্রোতের আমি এক্স এর -2 বসিয়ে সেম ম্যাথ, এখানে যেহেতু সব কন্ডিশন সেম, খালি স্রোতের বিপরীতে মানে কি আমি দ্রুত যে এখানে -2 বসাবো, -2 ইকুয়াল টু ইন্টু ডি বাই বি সাইন আলফা। ওকে, এক্স এর -2, এর মান কত দেওয়া আছে, সাপোজ এখানে হলো 4, আর ভি এর মান হলো 8 cos আলফা ইন্টু ডি বাই বি সাইন আলফা। ডি এর মান কত? 4 না? হ্যাঁ 4, আর ভি এর মান কত? 8। ওকে, এখন আমি ক্যালকুলেটর চাপি, দেখো কি আসে, তাহলে বুঝতে পারবো। -2 ইকুয়াল টু 4 প্লাস 8 cos x ইন্টু 4/8 sin x। ওকে, এখানে x এর মানটা দেখো কত আসছে, তুমি দেখো x এর মানটা কত আসছে, দেখো আলফা মানটা কত আসছে। আচ্ছা, আমাকে কত ছিল এটা, এই দেখো আলফা মানটা আসছে, তুমি দেখো ক্যালকুলেটর চাপতে দেখবা 143.13 ডিগ্রি আসছে। ওকে, এটার কেসটা হলো যে, তার মানে কি তুমি যে যদি প্লাস ধরে যে ম্যাথটা আসবে এটা আসছে হলো 90 ডিগ্রি, আলফা 90 ডিগ্রি। আর যখন সে স্রোতের বিপরীতে যে দূরটা যখন ধরে করছো তখন আসছে কি আলফা ইকুয়াল টু 143 ডিগ্রি। এখন এটা একটু ডিফারেন্স বোঝা লাগবে যে আসলে আমরা কখন আমরা 143 ডিগ্রি ধরবো, এখন আমরা 90 ডিগ্রি ধরবো। আচ্ছা, এটার ছবি দিয়ে একটু যদি ক্লিয়ার দিয়ে বোঝাই তাহলে বুঝবা। দেখো এই মনে করো এখানে দুটো নদীর পার। ওকে, আচ্ছা নদীর পাড়ের ক্ষেত্রে দুজনেই কিন্তু সেম দ্রুত অতিক্রম করছে, এদিক বরাবর সে
এটা মুছে দিলাম, ধরো ইউ, ওকে। আর সেম ছবিটা, ওই ছবিটা আঁকবো ভি, ওকে। এটা মুছে দিই, ধরো আচ্ছা সমস্যা নেই। আচ্ছা তাহলে ইউ এদিক বরাবর ধরো তুমি ভি, ওকে। আচ্ছা তাহলে হলো এটা হলো এ, ওকে। যাতে শুধু একদম বিপরীত বিন্দু ধরো এ, এদিক বরাবর প্লাস এক্স, এখান ধরো প্লাস টু, আর এদিক বরাবর হলো মাইনাস টু, ওকে। এখন মাইনাস টু হলে কী হবে, তার মানে হলো তার হলো লব্ধিটা ছিল আসলে দ্বিতীয় ক্ষেত্রে এই দিক বরাবর, ওকে। এটা কোন ক্ষেত্রে, স্রোতের বিপরীতে। আর তখন আলফাটা মান, আলফা মান কত ছিল, 143 ডিগ্রি, ওকে। 143.13 ডিগ্রি, ওকে। আর পরবর্তী যে কেসটা, স্যার আচ্ছা একটু মুছে দাও, এই আলফা মানটা এখানে কি হবে, 43.01 ডিগ্রি, ওকে। আর পরবর্তী কেস কি করছে, সে ভি বরাবর আনা দিল, সমস্যা নেই, কিন্তু স্রোতে যখন তাকে ঠেলা দিল তখন সে কোন দিক বরাবর ছিল, মানে প্লাস 73 দিকে, মানে 90 প্লাস, ও সরি 90 ডিগ্রি, 90 ডিগ্রি মিনস হলো, আচ্ছা তখন সে কি করলো, আচ্ছা যদি পার বরাবর দ্রুত অতিক্রম করে, আচ্ছা 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 সমস্যা নেই। আচ্ছা এখানে যে ম্যাথটা বুঝো, তোমাকে বলতে চাচ্ছি যে তার মানে হলো, তোমাকে সাপোজ ধরো, তার মানে কি পরে যে কোনটা আসছে, সমস্যা নেই, এটা এদিক বরাবর আসছে, ওকে। এখন কাইন্ড তোমাকে বোঝাই যে এখানে দুইটা কোণ কখন কি ধরবো, ওকে। দুইটা কোণ কখন কি ধরবো, তার মানে হলো যে এটা আসো যে আচ্ছা যদি স্রোতের ঢালে যাও তখন ম্যানুয়াল সিস্টেমে করলে, ম্যানুয়াল সিস্টেম বুঝতে পারছো, যখন তুমি হাতে ধরে করবা, বা ওই তো যে তুমি নিজে নিজে ক্যালকুলেটর চাপ দিয়ে যখন পলিনোমিয়াল ফাংশনের মাধ্যমে যখন এই আলফা মানটা নির্ণয় করবা, মানে এলিয়েন দিয়ে প্রসেসে তখন কি করবা, আলফা যেটা কম সেটা ধরবো, ওকে। আর যদি স্রোতে বিপরীতে হয়, সেই স্রোতের বিপরীতে যে পার বরাবর যায়, স্রোতের বিপরীতে যে পার বরাবর দ্রুত অতিক্রম করে, সেক্ষেত্রে আলফা হলো যেটা বেশি সেটা ধরবো, ওকে। এখানে কি করবো, এক্স ইকাল টু কি মাইনাস দ্রুত ধরবো, ওকে। এখানে কি করব, এক্স ইকাল টু প্লাস দ্রুত ধরবো,
এটাই কনসেপ্ট, বুঝতে পারছো? আর ক্যালকুলেটর বসালে তখন যখন দুইটা মান তুমি ক্যালকুলেটর বসাবা তখন যে মানটা অ্যাকুরেট সেই মানটা তোমাকে দিবে ক্যালকুলেটর, বুঝতে পারছো? আর ম্যানুয়াল নিয়মে থাকলে তুমি দুইটা মান আসবে, কোন আসবে তখন যেটা প্লাস, যখন সোজা ঢালা যাবে তখন প্লাস এক্স এর প্লাস ধরে যেটা কম সেটা সেটা তুমি অ্যান্সার হিসেবে ধরবা। আর যেটা হলো সোজা বিপরীতে গেলে তখন তুমি যে পার বরাবর তুমি দ্রুত অতিক্রম যে করবা সেখানে এক্স ইকুয়াল কি মাইনাস দ্রুত অতিক্রম ধরবা। ধরার পর কি করবা, ধরার পর আর হলো আলফা যেটা বেশি সেটা ধরবা, বুঝতে পারছো? কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার এদিকে। আচ্ছা আচ্ছা, এটা ছিল আচ্ছা এখন লাস্ট এটা ম্যাথ করি, এটা নদী নৌকার। ওকে, আর কালকে 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 এটা তো অ্যাডভান্স ম্যাথ ছিল। কালকে যে ম্যাথগুলি আসবে সেটা মূলত আসবে হলো নদী নৌকা যে টেস্ট পেপারে যে ম্যাথগুলি আছে পুরোপুরি টেস্ট পেপারের ম্যাথগুলি, কিছু আমরা টপিক ধরে টেস্ট পেপারের ম্যাথগুলি সলভ করবো, বুঝতে পারছো? ওকে, আচ্ছা এখন যে ম্যাথটা আসছে ধরো এটাও টেস্ট পেপার, আমি যে এখন যে ম্যাথটা করাবো সেটা টেস্ট পেপারে মনে করো বহুতবার আসছে বা সোজা ম্যাথ অঙ্কটা করছো। আচ্ছা এখন মনে করো নদী প্রস্থ ইকুয়াল টু 4 কিলোমিটার, জামাল ও কামাল একই বেগে অর্থাৎ 8 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা শুরু করলো, আর স্রোতের বেগ 4 কিলোমিটার ওকে পার আওয়ার। কিন্তু আচ্ছা তাহলে জামাল কি করলো, জামাল সর্বনিম্ন পথে দূরত্ব অতিক্রম করলো, আর কামাল সর্বনিম্ন সময়ে পথ অতিক্রম করলো। ওকে, এখন তোমাকে চাইলো যে আচ্ছা জামাল, আচ্ছা সে কি করলো, জামাল সর্বনিম্ন পথে আচ্ছা জামাল, আচ্ছা এটা একটু ঘুরে লেখো তাহলে ভালো হবে। জামাল পার বরাবর 0 দূরত্ব অতিক্রম করলো, আর কামাল সর্বনিম্ন সময়ের পথে যাত্রা শুরু করলো। ওকে, আচ্ছা এখানে কেসটা ধরো, এখানে কেসটা হলো সাপোজ ধরো যে তাহলে জামাল স্রোতের সাথে কত কোণে যাত্রা শুরু করলো, 1 নম্বর কোশ্চেন। তো 1 নম্বর কোশ্চেন অ্যান্সার করি। এখন কোশ্চেনটাকে বুঝো, এখানে কোশ্চেনে কি লেখা আছে। এখানে কোশ্চেনে লেখা আছে যে জামাল পার বরাবর 0 অতিক্রম করলো। এখন এইটা হলো নোটটা, এটা নোট করে রাখো। পার বরাবর 0 অতিক্রম করে শূন্য অতিক্রম মিন্স সর্বনিম্ন
পথে, বুঝতে পারছো? কেউ যদি পারবরাবর শূন্যতে অতিক্রম করে তার মানে কি সে সর্বনিম্ন পথে যাত্রা শুরু করছে। এটা কিভাবে বুঝলাম? ছবিটা আঁকি। এটা হলো ইউ, এটা হলো ভি। সর্বনিম্ন পথ যাত্রা শুরু করতে তাকে অবশ্যই স্থলে যাত্রা শুরু করতে হবে। আর সর্বনিম্ন পথটা কি দেখো তো আগে, এটা হলো ওপার হয়, ওকে ওকে। আর এদিক এটা হলো সর্বনিম্ন পথ বা প্রস্থ বরাবর অতিক্রম ডি, ওকে, এটা সর্বনিম্ন পথ, ওকে। এখন কাহিনী শোনো, এই যে কেসটা আছে এখানে কত কোণে আলফা কোণে যাত্রা শুরু করতে হবে তাকে সর্বনিম্ন পথে হলো এই বিন্দুতে পৌঁছতে হলো, ওকে। এখন তার আলফা মানটা কি? আলফা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ইউ বাই বি, ওকে। ইউ এর মান কত? ইউ এর মান হলো 4 আর ভি এর মান কত? 8। এটা হলো কামালের বেগ। তার মানে এটা কাটারি হলে কি হয়? মাইনাস হাফ। এটা তেমনি বোঝা যায় মাইনাস হাফ মানে কি 120 ডিগ্রি, মানে 120 ডিগ্রি কোণে জামান যাত্রা শুরু করলো। এখন যে পরের কেসটা আছে, কে আগে পৌঁছাবে? বুঝতে পারছো? এখন প্রশ্নটা হলো কে আগে পৌঁছাবে, এটা হলো কোশ্চেন। এখন কে আগে পৌঁছাবে মানে কি? যে কম সময় লাগবে, তার মানে যা কম সময় লাগবে। T1 T2, T1 মনে করো জামালের সময় আর কামালের সময় ধরো T2। তাহলে T1 আগে সময় নির্ণয় করি। T1 ইকুয়াল টু কি? ডি বাই বি সাইন আলফা। ডি এর মান কত? 4, ভি এর মান হলো 8 সাইন আলফা। আলফা হলো আসলে জামাল, এটা প্রথম T1 হলো জামালের, জামাল কত ডিগ্রি কোণে যাত্রা শুরু করছে? 120 ডিগ্রি কোণে, ওকে। তাহলে হলো 4/8 সাইন 120, 4/8 সাইন 120, ওকে। এখন এটা যে আসছে কত? অ্যান্সার আসছে হলো 0.577 আওয়ার, ওকে। পরবর্তী T2 আসছে। T2 ইকুয়াল টু কি? ডি বাই ভি সাইন আলফা। এখানে আলফা হলো 90 ডিগ্রি। এখানে আলফা হলো এখন যে এখানে কেসটা আছে, আচ্ছা এখন যে কেসটা আছে T2 ইকুয়াল ডি বাই বি সাইন আলফা, মানে এখানে আলফা 90 ডিগ্রি, ওকে। মানে সে পরে যে কামাল, যেহেতু কামাল যে সর্বনিম্ন পথে সর্বনিম্ন সময় মানে কি? ছবিটা কি ভাই? এটা তো মুখস্থ হওয়ার কথা ভাই। এটা ইউ, এটা হলো ভি, আলফা ইকুয়াল কি 90 ডিগ্রি, ওকে। তার মানে কি ডি বাই ভি সাইন 90 ডিগ্রি, ওকে। তার মানে কি ডি বাই ভি, ডি এর মান হলো 4, ভি এর মান কত? 8, মানে হাফ, ওকে। তার মানে কত লাগছে? 0.5 আওয়ার। এটা লাগছে 0.577 আওয়ার। তার মানে কি এটার কি T1 এর সময় বেশি লাগছে T2 র চেয়ে। তার মানে কি কে আগে পৌঁছাবে? T2 বা কামাল আগে পৌঁছাবে, ওকে। এখন কনসেপ্ট মোটামুটি ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। আচ্ছা এখন যে কনসেপ্ট যাব সেটা ধরো, আচ্ছা সময়ের সমস্যা নেই। আচ্ছা এখন যে কনসেপ্ট হবে সেটা হলো ভেক্টরের উপাংশ বিভাজন। আচ্ছা ভেক্টরের উপাংশ বিভাজন। এখন আমরা যে গতগুলি আগে যে ক্লাসে লম্বাংশ বা যতগুলো পদ্ধতি পড়েছি ওখানে কি করছিলাম বলতো? ভেক্টরের লম্ব উপাংশ বিভাজন করি। সাপোজ এটা তো মনে একটা ভেক্টর আর, ওকে। আমরা আর কি করছি? আগে লম্ব উপাংশ বিভাজন করছি। লম্ব উপাংশ বিভাজন হলো সাপোজ হলো থিটা থাকলো কোণ, তার মানে এটা হবে আর কস থিটা ভূমি বরাবর, আর লম্ব হবে কি আর সাইন থিটা, ওকে।
এটা আমরা এইভাবে ভাগ করছি, একটা ভেক্টরকে আমরা দুই ভাগে ভাগ করছি, যার সাথে থিটা সে ভূমি বরাবর, এটা হলো ভূমি বরাবর থাকবে হলো আর cos থিটা, আর লম্ব বরাবর থাকবে কি আর sin থিটা। কিন্তু আমরা যে আজকে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হলো ভেক্টরের যে কোনো উপবংশ বিভাজন। এই উপবংশ বিভাজন সূত্র দিয়ে তুমি ভেক্টর লম্ব উপবংশ বিভাজনও অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এই কনসেপ্টের জন্য আজকে আচ্ছা এই কনসেপ্টে আলোচনা করবো। ওকে, আচ্ছা এখন দেখো, সাপোজ ধরো আমি একটা সংখ্যা যোগ করলাম 40 + 30 এখানে দেখো 70। ওকে, এই দুইটা সংখ্যা যোগ করে তুমি একটা মান পেলা। কিন্তু আমি যদি বলি 70কে তোমার ভাঙাও, তুমি অনেকভাবে ভাঙাইতে পারো। কীভাবে? 1 + 69, 2 + 68, যে কোনো হবে 25 প্লাস কত 45। ওকে, এখন কথা হলো যে তার মানে হলো তুমি 70কে তুমি অনেকভাবে তুমি ভাঙাইতে পারবে, অনেক উপায়। কিন্তু তুমি 30 40 যোগ করে 70 একটাই পাচ্ছ বা 70 পাচ্ছ। ওকে, এখন এই কাইন্ডটা তুমি যদি একটা ভেক্টরের সাথে বুঝো তাহলে বুঝতে পারবা। সাপোজ ধরো এটা একটা পি ভেক্টর, এটা একটা কিউ ভেক্টর। ওকে, এটার যে কর্ণ বা লব্ধি আছে আর, ওকে এটা ধরো আর, আমার একটা ছবিটা শুনুন আঁকি। ওকে, ধরো সমস্যা না, এটা হলো কিউ কিউ পি পি সামুদ্রিক, বুঝতে পারছো? এটা যে লব্ধিটা আর ভেক্টর। ওকে, এদিকে আর ভেক্টর। এখন দেখো তুমি পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর যোগ করে সাপোজ ধরো আর ভেক্টর পাইতেছো। ওকে, কিন্তু এখানে আর ভেক্টরকে তুমি কিন্তু তুমি চাও যে আমি আর ভেক্টরকে আমি পি কিউ দুইটা ভেক্টর যোগ করে লব্ধি আর পাইতেছো, বুঝতে পারছো? কিন্তু তুমি চাও আমি ভেক্টর আর কে আমি এটা ভাঙাবো। দেখো ভেক্টর আর কে তুমি সাপোজ কি করবা ভাঙাবা, তাহলে কি করবা? সাপোজ এটা ভেক্টর আর, সেম ভাবে এটা ধরলাম। আচ্ছা এটা কাজ করো, এই ভেক্টরকে আমি উঠে নিয়ে আসি। আচ্ছা এটা তো আসবে না, সমস্যা নেই। আচ্ছা সাপোজ ধরো এখানে একটা ভেক্টর সেম ওই আর ভেক্টরটা, সাপোজ ধরো আমি এটাকে আমি ভাঙাবো। আমি পি কিউ যোগ করে আর ভেক্টর পাইলাম, কিন্তু আর ভেক্টর আমি ভাঙাবো, বুঝতে পারছেন? আর ভেক্টর যদি ভাঙাইতে চাও এখন অনেকভাবে ভাঙানো যায়, যেটা আমি একটা সংখ্যাতে বুঝাইছি, আমি এখন এটা ভেক্টর দিয়ে বোঝাবো। এই দেখো সাপোজ ধরো ওকে এটা পি, এটা কিউ, এটা কিউ। ওকে, এটা পি ভেক্টর, পি ভেক্টর, কিউ ভেক্টর, কিউ ভেক্টর, এটা হলো আর ভেক্টর। ওকে, এখন এই আর কে তোমার আবার দেখো কেমনে আমি কেমনে আবার এই আর লব্ধি পাইলাম। ওকে, এখন আরেকটা যে আমি লব্ধি পাইলাম, সাপোজ দেখো আরেকটা ছবি আঁকলাম এটা অন্য কালে দিয়ে। ওকে, সাপোজ ধরো এটা হলো এ ভেক্টর, এটা ধরো বি ভেক্টর। ওকে, তার মানে কি এখানে আমরা পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, সরি একটু বোঝার চেষ্টা করো। তার মানে কেসটা কি আর ভেক্টর তোমার ভাঙতেছে কি হবে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। ওকে, আমি আবার আর ভেক্টর ভেঙে কি পাইতেছি এদিকে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তোমাকে এটাই বোঝালাম যে তুমি দুইটা ভেক্টর লব্ধি করলে, দুইটা ভেক্টর তুমি যদি লব্ধি করো তো একটা লব্ধি ভেক্টর সাপোজ আর পাইলা, কিন্তু তুমি আরকে যখন ভাঙাতে যাবে তখন তুমি অসংখ্য ভেক্টরের সমন্বয় আর ভিন্ন ভিন্ন উপায়ে গড়ে দিতে পারে। এটা তোমার এই ছবি দেখে বোঝার কথা। ওকে, কিন্তু আমি যখন যদি চাই, যদি বলি আর এর সাথে তোমরা দুইটা, আচ্ছা আর এর সাথে সাপোজ ধরো এখানে আর একটা মনে করো লব্ধি, আর একটি সাপোজ ধরো লব্ধি, এর পি ভেক্টরের মান কত, কিউ ভেক্টরের মান কত। ওকে, মানে ধরো সাপোজ এখানে আর একটা
এই লব্ধি, এটার সাথে পি ভেক্টর আছে, এটার সাথে আবার কিউ ভেক্টর আছে। ওকে, এখন এই দুইটা মান তুমি কি জীবনে নির্ণয় করতে পারবা? এই দুইটা মান তুমি কি জীবনে নির্ণয় করতে পারবা যদি কোণ না দেওয়া থাকে? মানে তুমি কেসটা হলো যে কত কোণে আসলে এটা আর এর সাথে পি আর কিউ কত কোণে আছে, তুমি যেটা যদি ডিফাইন করে দাও, সাপোজ আর এর সাথে পি আছে আলফা কোণে, আর এটা আছে বিটা কোণে, তার মানে তুমি এখন কিন্তু পি আর কিউ এর নির্দিষ্ট মান পাবা। কেন? তোমাকে কোনটা আমি নির্দিষ্ট করে দিয়ে দিছি, বুঝতে পারছো? তার মানে হলো এই আর লব্ধির সাথে তুমি যে কোনো একটা পি বা কিউ বা যে কোনো উপাংশে তুমি বিভাজন করতে বা কোনো কিছু করতে গেলে, মানে ভাঙতে গেলে তোমাকে কি করা লাগবে? অবশ্যই এই কোণ বা কোণ ম্যাটার করে। কোণ করলে কোণ ওই কোণ যদি দেওয়া থাকে আলফা বা বিটা কোনো কোণ দেওয়া থাকে, তার মানে কি পি ভেক্টর বা কিউ ভেক্টর যে কোনো একটা নির্দিষ্ট মান আমি বের করতে পারবো। ওকে, এখন তোমাকে বোঝাই। আচ্ছা, এখন তোমার একটা কনসেপ্ট মোটামুটি সামনের দিকে আগাচ্ছ। তাহলে ধরো, আচ্ছা একটু পরে পিছিয়ে যাই। তাহলে ধরো এই যে ভেক্টরটা আছে, সাপোজ ধরো এটা ধরো আর ভেক্টর। ওকে, এখন এই ভেক্টরকে তুমি কি করবা, যে এখন তুমি আমি পুরো কনসেপ্ট অনুযায়ী সূত্রে ফেলাই দেবো। ওকে, আমি আলফা বিটা কোণ জানি, আচ্ছা এখানে যে কেসটা কি পি ভেক্টর কিউ ভেক্টর, এটা হলো আর ভেক্টর। ওকে, এটা হলো আলফা, এটা হলো বিটা। এখন কাজটা ধরো, এখন যে আমি আলফা বিটা কোন সাপোজ দেওয়া আছে, পি ভেক্টর কিউ ভেক্টর দেওয়া আছে, আমি কেমনে নির্ণয় করবো? এখন কেসটা হলো কেমনে নির্ণয় করবো। আচ্ছা এটাতে আলফা, তার মানে কি এটা কি আলফা, কি হবে এটা কিউ, কিউ হলো কি সমান্তরাল দিকে, এদিকে একটা বাহু আছে সাপোজ, তার মানে কি এটা সাথে আলফা হলে কি হবে, এটাও কি হবে আলফা হবে, এটা কি একান্তর। আর বিটা হলে এটা কি হবে, এটাও বিটা। কেন? এটা কি একান্তর কোণ, সেম এদিকে একান্তর কোণ হয়ে গেছে। ওকে, তার মানে এখন আমি কি সূত্র ফলাবো? আচ্ছা এই কোণটাকে বলো তো, এই কোণটা হলে কি পাই মাইনাস মানে 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। ওকে, আলফা প্লাস বিটা। ওকে, আচ্ছা এখন কেসটা দেখো, তা আমি তিনটা কোণের মান পেয়ে গেছি। এখন আমরা কিন্তু ইতিপূর্বে বা ক্লাস 19 আমরা একটা কনসেপ্ট শিখেছিলাম, এটা হলো ভেক্টরে ত্রিভুজ সূত্র। এখন ভেক্টর ত্রিভুজ সূত্র জিনিসটা কি, অনেক কোশ্চেন আসতে পারে। আচ্ছা আমি একটু তাহলে আগে রিপিট করে আসি, ভেক্টর ত্রিভুজ জিনিসটা কি। সাপোজ এই ভেক্টর ত্রিভুজ সূত্র মনে করো তিনটা বাহু মান হলো এ বি সি। ভেক্টর ত্রিভুজ না মানে এটা হলো সরি, এটা হলো সাইনের ভেক্টর ত্রিভুজের সাইন সূত্র। এই সূত্রের নাম কি, সরি এটা ভুল করছিলাম, ত্রিভুজের সাইন সূত্র। ওকে, এখন ত্রিভুজ সাইন সূত্র জিনিসটা কি? ওকে, এখন ধরো এই ভেক্টর এ বি সি তিনটা ভেক্টর। আচ্ছা তাহলে এখান ধরো হলো আলফা, এখান ধরো হলো এ কোণ, সি এর বিপরীত ধরো বড় হাতের সি কোণ, আর বি এর বিপরীত ধরো বড় হাতের বি কোণ। ওকে, তার মানে হলো আমি যে এটা যদি বা এভাবে যদি করি, আলফা বিটা গামা। ওকে, এখানে যে কেসটা হলো এই এ বাহুর বিপরীত কোণটা আছে আলফা, তাহলে লিখবা এ বাই সাইন আলফা। এই বি বাহুর বিপরীত কোণটা আছে গামা, তাহলে লিখবা বি বাই সাইন গামা। আর সি বা বিপরীত কোণটা আছে বিটা, তাহলে লিখবা হলো সি বাই সাইন বিটা। এই তিনটা অনুপাতটা সমান, এটা ত্রিভুজের সাইন সূত্র। আচ্ছা এখানে কেসটা দেখো, তার মানে হলো বাহুর বাহু বাই, তার মানে কি বাহু বাই হলো সাইন, মধ্যবর্তী হলো বাহুর বিপরীত কোণ। আচ্ছা বাহুর বিপরীতে সাইন কোণ।
বাহুর বিপরীতের সাইন কোণ। ওকে, এটা কেসটা কি বাহু বা বাহু বিপরীতের যে কোণটা থাকবে সেটা সাইন কোণ। বুঝতে পারছো? দেখো বাহু হলো এ, এটা বিপরীতের আলফা, আলফার হলো সাইন কোণ, সাইন আলফা। তাহলে বি, তাহলে বি থাকলে কি হবে? এই বি, বি এর বিপরীতে কি সাইন গামা, আর সি, সি এ থাকলে কি সাইন বিটা। এখন এই কনসেপ্ট থেকে আমরা যদি এই চিত্রে আসি তাহলে কনসেপ্টে কি হবে? ওকে, এই ছবিটা নিচে নিয়ে যায় তাহলে সুবিধা হবে আমার জন্য। আচ্ছা, এই যে কনসেপ্টটা আছে, তাহলে আমরা একটু সাইনে ত্রিভুজতে ফেলাই। এখানে এখানে এটা যদি পি ভেক্টর হয়, এখানে কি ভেক্টর? সমান্তরাল না? তাহলে তাহলে যদি পি 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 যদি ভেক্টরের মান হয়, ওকে, আচ্ছা, তাহলে পি বাই কি হবে? পি এর বিপরীত কোনটা আছে বলো তো? বিটা, তাহলে সাইন বিটা ইকুয়াল টু কি হবে? কি এর বিপরীত কি? আলফা, কিউ বাই সাইন আলফা। আচ্ছা, এটা 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 হলো আর, তা আর এর বিপরীত কি আছে দেখো তো? সাইন পাই মাইনাস বা 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। ওকে, এখানে যে কেসটা, তাহলে পি বাই সাইন বিটা সমস্যা নেই, লেখো কিউ বাই সাইন আলফা, এটা লেখো। আর আর বাই হলো সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। দেখো কোনটা কোন জায়গায়, এটা হলো পুরোটা কি 180। ওকে, এবং 180 দিক থেকে মাইনাস করলে সাপোজ হলো এই দেখো আলফা প্লাস বিটা, মনে করো এটুকু মানে কি আলফা প্লাস বিটা, মানে এই দ্বিতীয় অবস্থান, দ্বিতীয় চতুর্থাংশ, দ্বিতীয় চতুর্থাংশ অবস্থান করছে। তার মানে কি এখানে সাইন প্লাস পজিটিভ, আর যেহেতু পাই মানে 290 ডিগ্রি, মানে কি পাই মানে কি 180 ডিগ্রি, তার মানে কি 290 ডিগ্রি। ওকে, তার মানে কি সাইন সাইনে থাকবে, আর এখানে প্লাস, তার মানে কি ওকে। তার মানে কি এটার সাথে এখন কি করব, এটার সাথে এটা আর এটার সাথে সম্পর্ক নির্ণয় করি। তাহলে পি ইকুয়াল কি আর ইন্টু সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা, আর কিউ ইকুয়াল কি আর ইন্টু সাইন আলফা বাই, আচ্ছা সাইন বিটা, এখানে আর ইন্টু সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। ওকে, তার মানে হলো তুমি যদি ত্রিভুজের সাইন সূত্র জানো, তুমি এখান থেকে সূত্র অ্যাপ্লাই করো সুন্দর মতো। এই পি আর কিউ এর সাপোজ হলো পি কিউ নির্ণয় করতে পারবা। এখানে পি হলো, এখানে পি, এখানে কি পি ভেক্টর হলো আর এর, এই দেখো আর যে ভেক্টরকে তুমি দুটো উপাংশ ভাগ করো, পি আর কিউ, কিউ এর যে উপাংশ যেটা আছে, তার মানে এই দুইটা ভেক্টরের যে উপাংশের বিভাজন করে এতে মান আমি এইভাবে নির্ণয় করতে পারবো। কিন্তু এখানে একটু অনেকে আছে যে ভাই আমি ত্রিভুজ সাইন সূত্র পড়বো না, এখন আমি একটু সূত্র মুখস্থ করে অ্যাপ্লাই করতে চাই। এখানে কাজটা হলো, তো এখানে কি হবে দেখো পি ইকুয়াল টু কি, প্রথমে লিখবে সাইন আলফা প্লাস বিটা, এটা হলো সব জায়গায় সেম থাকবে। উপরে লিখবে যার লব্ধি তার আর ইন্টু লিখবা, দেখো পি যার সাথে কোণ তৈরি করে নেয় তার কোণ, এই পি মনে করো আর সাথে আলফা কোণ তৈরি করছে কিন্তু বিটা কোণ তৈরি করে নেয়, তাহলে কি লিখবা সাইন বিটা। আচ্ছা, তাহলে কিউ কিউ কি লিখবা, তো কিউ লিখবা হলো সাইন আলফা প্লাস বিটা লিখবা, উপরে লিখবা আর ইন্টু, এ দেখো কিউ কার সাথে কোণ তৈরি করছে, কিউ কিউ আর সাথে কি কি করেছে বিটা কোণ তৈরি করছে কিন্তু আলফা কোণ তৈরি করে না, তাহলে কি লিখবা সাইন আলফা, মানে যার সাথে কোণ তৈরি করে নেই, যে কোণ তৈরি করে নেই, বুঝতে পারছো? বিটা কি, যে কোণ তৈরি করে না। ওকে, আশা করি কেসটা বুঝতে পারছো। এখন আমরা কাজ করি, এটা ম্যাথে চলে যাই। আচ্ছা, এটা তো বুঝলাম, এটা হলো সার্বজনীন ভেক্টর উপাংশ সূত্র। কিন্তু অনেকে প্রশ্ন করতে পারে ভাই যে আমি মানি এটা ভেক্টরের সার্বজনীন সূত্র বা বুঝলাম, কিন্তু কথা হলো কি এটাকে আসলে কি ভেক্টরের লম্ব উপাংশ বা যে ভেক্টরের যে লম্ব উপাংশ ভাগ করো ওই সূত্র থেকে, এই সেম সূত্র থেকে এটাকে মানে মানে এই সূত্র থেকে আমি ভেক্টরের লম্ব উপাংশ নির্ণয় করতে পারবো? অবশ্যই নির্ণয় করতে পারবা। এখন এটা হচ্ছে কেমন রিলেট হয় এই কাজটা আমি দেখাচ্ছি।
সাপোজ ধর এখানে আর, ওকে, এটা দুটো 5 ভাগ করো, ওকে, এটা হলো পি, এটা হলো কিউ, ওকে, এটা হলো আর, থিটা মানে কি পি কস থিটা, এখানে কি কিউ কস থিটা, কিউ সাইন থিটা, ওকে। আচ্ছা এখন আসো, তার মানে আচ্ছা এটা যদি থিটা কোণ উৎপন্ন করে আর সাথে, তাহলে এটা কি 90 মাইনাস থিটা, ওকে। তার মানে কি এখন যদি আমি সাপোজ লিখি পি ইকুয়াল টু কি লিখবা, আচ্ছা এটা কাজ করে ছবিটা সুন্দর তো কমপ্লিট করে নাকি, আচ্ছা পি ইকুয়াল টু কি লিখবা, প্রথমে লিখলাম সাইন, এই দেখো, আচ্ছা এখানে লেখো পি ইকুয়াল টু, তার মানে কি সাইন, এটা আগে কি, এটা ধরো সাপোজ ধরো আলফা, এটা ধরো বিটা, এখন সাইন আলফা প্লাস বিটা যোগ করো, মানে 90 মাইনাস থিটা সূত্র অনুসারে ভাঙা ফেলে প্লাস থিটা, ওকে। আর উপরে কি, এটা কি আর ভেক্টর, ওকে, লব্ধি, তা আর ইন্টু পি আসলে কি কি কোণ তৈরি করছে, আর সে থিটা কোণ তৈরি করছে, তা মানে কি তার বিপরীত কোণ তার বিপরীতে পাশে যে কোণটা আছে এটা কি 90 মাইনাস থিটা বা বিটা কোণ, ওকে। তার মানে কি সাইন 90 মাইনাস থিটা এই কোণ, ওকে। এখন তার মানে হলো, এখন তাহলে দেখো কি আসে, আর সাইন থিটা সাইন 90 90 মাইনাস থিটা মানে কি, 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটা হলো কি কস থিটা, তাই না, সরি কস থিটা, ওকে। 90 মানে কি, এখানে 1 ইন্টু 90 মানে কি, এটা উল্টা যাবে তাই না, আচ্ছা। আর তা কিউ কি হবে, কিউ ইকুয়াল টু দেখো সাইন আলফা প্লাস বিটা মানে কি 90 মাইনাস থিটা প্লাস থিটা, কাটাকাটি চলে যাবে, উপরে আর থাকবে, সাইন কার সাথে কোণ তৈরি করছে, 90 মাইনাস থিটার সাথে কোণ তৈরি করছে, কার সাথে কোণ তৈরি করেনি, থিটার সাথে কোণ তৈরি করেনি, তার মানে আর সাইন থিটা, তার মানে কি এখানে আসে আর সাইন থিটা, ওকে। তার মানে কি পি ইকুয়াল টু আর কস থিটা, কিউ ইকুয়াল টু আর সাইন থিটা, সরি এখানে আর কস থিটা আর সাইন থিটা হবে, ভুল লিখলাম কেন ভাই, আর কস থিটা আর সাইন থিটা, এটাকে আমরা পুরোপুরি প্রমাণ পেয়ে গেলাম কোন সূত্র সাহায্যে, যে ভেক্টরের উপাংশ বিভাজনের সাহাবজন সূত্রের সাহায্যে, বুঝতে পারছো। তার মানে যে ভেক্টরের লম্ব উপাংশ যে এই ভেক্টর সাহাবজন সূত্র মানে, এটা তুমি প্রমাণ পেলে এই কেসে, ওকে। এখন একটা কাজ করি, আমরা একটা ম্যাথ করি, ওকে। ম্যাথটা হলো, ওকে, এটা সামন্তিক ধরো, এখানে মনে করো সামন্তিকের যে লব্ধি মান দেওয়া আছে মনে করো হলো 20 সেন্টিমিটার, ওকে। এটা হলো আর, এটা পি, এটা কিউ, তোমাকে জিজ্ঞেস করলো এটার সাথে মনে করো 30 দিয়ে গুণ করে আছে, এটার সাথে মনে করো 40 দিয়ে গুণ করে আছে, তোমাকে বলো পি এর মান কত, পি বাহুর মান কত, আর কিউ বাহুর মান কত, ওকে। কোশ্চেন, এখন পি বাহুর মান কিভাবে নির্ণয় করবা বলো তো, পি বাহুর মান কিভাবে নির্ণয় করবা, তার মানে কি পি ইকুয়াল টু কি লিখবা, সাইন আলফা প্লাস বিটা, মানে আলফা প্লাস বিটা কি বলো তো এখানে 30 প্লাস 40, তার মানে ওখানে কি লিখবা 40 প্লাস 30, ওকে। এখানে আর এর মানটা কি 20 সেন্টিমিটার, এটা আর, ওকে। তার মানে কি সাইন, এখন পি কার সাথে কোণ তৈরি করে, 40 সাথে কোণ তৈরি করে, সাইন 40 লিখে দেবো, তার মানে কি 20 ইন্টু সাইন 40 বাই হলো সাইন 70, ওকে। আর কি এর মানটা কি হবে 20 ইন্টু সাইন, আগে সাইন আগে 70 লিখে রাখো, 40 প্লাস 30, কার সাথে কোণ তৈরি করে নেই কিউ 30 সাথে, ওকে। তার মানে কি 20 সাইন 30 বাই হলো সাইন 70, ওকে। তার মানে কি দুইটা আমি বাহু মান পেয়ে গেলাম, এখন এটাকে একটু চাপি দিই তাহলে বুঝতে পারবো, 20 সাইন 30 বাই হলো সাইন 70, ওকে। একটা মান হচ্ছে 10.641 সেন্টিমিটার,
সরি এটা মান আছে 10.641 সেন্টিমিটার, এটা মান হচ্ছে 13.68 ওকে সেন্টিমিটার। এখন বুঝতে পারছো এটা কেমনে আমি উপাংশ বিভাজন এটা কেমনে নির্ণয় করলাম। দেখো এটা কিন্তু লম্ব না, দেখছো এটা কিন্তু এটা সামন্তরিক দুটো কোণ আছে। তুই কোণের সাথে যে এই আর কে তুমি এখন দুটো উপাংশে ভাগ করতে পারতেছে, পি আর কিউ বরাবর বা এই দিক বরাবর যে উপাংশ সেই দিক বরাবর কি মান কাজ করতেছে, আর এদিক বরাবর যে উপাংশ বরাবর যে মান কাজ তুমি কি 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 করতে পারতেছো, সহজেই কি নির্ণয় করতে পারতেছো, বুঝতে পারছো? আচ্ছা এই কেসটা এটা কিন্তু লম্ব না যে আর cos θ আর sin θ ফেলে দিবা। তার মানে অবশ্যই তোমাকে ভেক্টর সার্বজনীন যে উপাংশ সূত্র আছে ভেক্টর যে উপাংশ বিভাজন ওই উপাংশ বিভাজন সূত্রে ফেলাতে হবে। ওকে, আসলে কনসেপ্ট ক্লিয়ার আছে। আচ্ছা এখন লাস্ট টাইম ম্যাথে যাই। ম্যাথটা ধরো এ ও √2 দুইটি ভেক্টরের লব্ধি √2 এর সাথে সর্বোচ্চ π/4 কোণ তৈরি করতে পারে। এখন একটা কাজ করো, এখন আমরা কি করব, এটা আমরা এখন মান নিয়ে করি। ওকে আচ্ছা ওকে এটা ধরো এটা হলো √2a, এটা হলো a। ওকে, আর এটার যে মানটা আছে ওকে, এটা মান ধর হলো আর মনে করো √2 এর সাথে সর্বোচ্চ π/4 কোণ উৎপন্ন করে। মনে করো √2 এর সাথে এটা কোণ হলো আলফা, এটার সাথে মনে কোণ তৈরি করো সাপোজ ধরো বিটা। ওকে, এখন কাহিনী বুঝো, এখন কাহিনীটা বুঝো। তার মানে কি এই √2 এর সাথে আর √2 এর সাথে কত কোণ উৎপন্ন করছে বলো তো? আলফা কোণ উৎপন্ন করছে। ওকে, তার মানে কি হ্যাঁ আলফা সর্বোচ্চ মানে আলফা ম্যাক্স হবে এই π/4, এটা প্রুফ করতে হবে। ওকে, এখন আমরা চলো কি করব, যখন দেখবো ভেক্টর উপাংশ বিভাজন ডাইরেক্ট আমরা সাইন সূত্রে ফেলে দেব। ওকে, এটা আলফা হলে এটা কি, এটাও কি আলফা, আর এটা আলফা, আর এটা বিটা হলে এটা কি বিটা। ওকে, আর এটা এ হলে এটাও এ। ওকে, এখন তাহলে কি করব, এ বাই সাইন এর বিপরীত কি সাইন আলফা, আর আচ্ছা আর √2 এর বিপরীতটা কি সাইন বিটা। ওকে, এখন একটা কাজ করি, তাহলে a বাই √2a ইকুয়াল টু সাইন আলফা বাই সাইন বিটা, মানে 1/√2 ইকুয়াল টু কি সাইন আলফা বাই সাইন বিটা। একটা কাজ করি, সাইন আলফাকে আমি এক পাশে নিয়ে আসি, তার মানে কি সাইন আলফা ইকুয়াল টু কি সাইন বিটা বাই √2। আচ্ছা এখন তুমি একটা কাজ করি, আমরা ক্যালকুলেটর টিপি, আসলে এটা কত মান আসলে পাওয়া যায় এটা আমরা এখানে আমরা ক্যালকুলেটর চাপে আমি বের করার চেষ্টা করবো। ওকে, এখন দেখো তুমি একটা কাজ করবো, সাইন 40 টিপ দাও তো, সরি তুমি একটা কাজ করো সাইন 40 টিপ দাও, মানে আলফা মান ধরো 40 ইকুয়াল টু ধরো সাইন x/√2। ওকে, এখন দেখো x এর মানটা কত আসে, আলফা ইকুয়াল টু যদি 40 ডিগ্রি হয়, দেখো বিটা মানটা কত আসছে 65.37 ডিগ্রি। ওকে, আচ্ছা আলফা মানটা আমি ধরলাম 44 ডিগ্রি, আমি আসলে দেখি যে আসলে বিটার মান কত হয়। আলফা মান ধরলাম 44 ডিগ্রি, বিটা মান আসলো
79 ডিগ্রি, ওকে 79.23 ডিগ্রি। এখন আমরা একটা কাজ করলাম, আলফা মান ধরলাম হলো 45, বিটা মানটা কত হলো, বিটা মানটা আসলো 90 ডিগ্রি, ওকে। এখন কাজ দেখো, আমি আলফা মানটা 46 ধরলাম, বিটা মানটা আসলো অসংজ্ঞা ইতো। এই দেখো মানে 44 এ আমি মান পাইছি, 46 এ মান পাইনি, আর 45 হলো যে সর্বোচ্চ মান, যে বিটাকে 90 ডিগ্রি পেলাম। বুঝতে পারছো? কিন্তু কেসটা বুঝো, যে কেস হলো এটা, যে এটা তো আমি তোমাকে ক্যালকুলেটর সাহায্যে সাপোজ দেখাইলাম, কিন্তু তোমাকে আমি কি এটা কি বাস্তবে বা তুমি কি খাতায় লিখতে পারবা ভাই? ইলেকট্রিক ওটা উসপুস লাগে না ভাই, আমি তো ওটা বুঝলাম, আপনার এই কেসটা বুঝলাম, কিন্তু আমি আসলে এটা খাতায় বা কীভাবে আমি প্রুফ করে দেখাবো, এই জন্য তোমাকে কী করা লাগবে। সাপোজ তার মানে কি, এখানে দেখো, এখানে কেসটা আসলে বোঝার চেষ্টা করো। আলফা মান বাড়লে সাইন আলফা মান কি বাড়ে। তুমি আলফা মানটা বাড়লে যে সাইন আলফা মান বাড়ে, এটা কেমনি প্রমাণ? তুমি আলফা মান ধরো 30 দিকে ধরো, তার সাইন 30 দিকে মান কত, হাফ। আলফা মান ধরো 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি মান কত, 1/√2। আলফা মান ধরো একদম 90 ডিগ্রি, একদম হাইয়েস্ট যে 90 ডিগ্রি, তাহলে সাইন 90 ডিগ্রি মান কত, একদম হাইয়েস্ট, ইকুয়াল টু 1। তার মানে কি, কোণ যত বাড়তেছে, তার মানে কি সাইন আলফা মান কি ততই বাড়তেছে। তার মানে কি, আলফা মান যত বাড়তেছে, সাইন আলফা মানটা কি ততই বাড়তেছে। আবার এই কেসটা দেখো, সাইন আলফার সাথে কিন্তু এই বিটাটা কি, সাইন বিটা কি সমানুপাতিক সাইন বিটা। তার মানে হলো আলফা মান বাড়লে তোমার সাইন আলফা মান বাড়বে, একই সাথে কি করবে, সাইন বিটা মানও বাড়বে। তার মানে হলো সাইন আলফা যে ম্যাক্স, সাপোজ ধরো সাইন আলফা ম্যাক্স ইকুয়াল টু কি, সাইন বিটা ম্যাক্স বাই √2, ওকে। এখানে সাইন বিটা মানটা কত বলো তো, হাইয়েস্ট কত, সাইন বিটা সাপোজ হলো একটা সাইন বিটা হাইয়েস্ট মান কত, 1। কীভাবে 1? আমরা জানি কোন সাইন কোন ফাংশনের মান হলো -1 থেকে বা +1 মধ্যে থাকে, এবং সর্বোচ্চ মান কি 1। তাহলে সাইন বিটা মান আমরা ধরলাম 1, ওকে। তাহলে কি সাইন আলফা ম্যাক্স কি হবে, বিটা মান 1 বসিয়ে পাই 1/√2, ওকে। তা আলফা ম্যাক্স এখানে কি হবে, সাইন ইনভার্স 1/√2 মানে π/4। মানে অবশ্যই π/4 এ একবার আলফা ম্যাক্স, মানে বেশি কোণ তৈরি করতে পারবে না। আশা করি তোমরা বুঝতে পারছো। আর থ্যাঙ্কস এই ক্লাস ঠিকমতো করার জন্য। তোমরা অবশ্যই ঠিকমতো ক্লাসগুলো দেখবে, ওকে। আজকের ক্লাসে এই পর্যন্ত, ওকে। আসসালামু আলাইকুম।